ইলেকশন এগিয়ে আসছে, প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে, ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা, বাড়ির মেয়েরা রান্না শেষ করলো, পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বলল, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠল নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি, সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হওয়ার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলো, জয় উঠেছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাঁচ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল, মুখ কুচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি, পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয়, তা কি জানে এরা? নিজের মনেই আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশিই লোকটার, অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি গোঁফ বেড়েছে লোকটার, নিজের যত্নে গাফলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি, আমার আর বুঝি মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতালোভী বউ, আমার লোভ নেই, তোমার আছে আমার নেতাগিরির লোভ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসল হামজার উরুর ওপরে, অহংকারী ভঙ্গিতে পা জড়িয়ে ধরল হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি, আব্বু উপজেলার চেয়ারম্যান। তাদের এক কথাই জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কে বলছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, তার সাথে আমার পদবিও। এ আশাই তো প্রতিটা বেলা গুনছি, নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার্ড নিয়েছে নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফুলাবো আমি? আপনার। হামজা বলল, তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না, রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু। ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, না ডেকেই ঘরে আলো জ্বালালে এক্ষুনি থাপ্পড় মারবে। লুঙ্গি পরনে, আর শার্টটা পরে আছে দরজার ডান পাশের ঝুড়ির ওপর, সেখানে ঝুলছে সেটা। হাত ঘড়ি এখনো হাতেই, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসল, আলগোছে হাত ঘড়িটা খুলল, পকেট থেকে ওয়ালেট বের করল। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে, পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল, পেল বেডসাইডের টেবিলের এক পাশে, বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া, শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাইয়া। জয়? জয় চোখ বুজেই উঠে বসল। 1 কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন, হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর, সবসময় আদেশ ধমক ভয়ের ওপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ ছোট জয়ের, হামজার খালার মেয়ে তরু। জয় সেই হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর ওপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে তাই কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডেকে ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আছিস কেন, জামাই মরেছে? এবার ঢাকা থেকে ফেরার পথে 2টো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে, একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে 2 জোড়া কালচে রঙের দুলও ছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যেই অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়, ভুল হওয়ার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘরেই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারবে কিনা। ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে, না ফেলেই দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি, এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর, তুই বলবি আর জয় তা মেনে চলে গেল? ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলছিস। এখন তাড়ামি না করে রুম থেকে যা তো জয়, ভালো লাগছে না। জয় বলল।
আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতো এমন ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছ্যাঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুই তোর বাপের সম্পত্তি ফেলে মামার বাড়ি এসে পড়ে আছিস কেন ছ্যাঁচড়ার মতো? জয় হাসল। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় অসহায় হয়ে এসে উঠেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা ভাঙড়ি বাড়িতে এসে পড়ে আছি। তোমার বাপ মা এমনি পীর ভুজে কেন সিস্টার? আমি মরলে কন বানেগা করোড়পতি। তুলি বলল, এক লাথি মারি তোর ঘাড়ের ওপর। আগে বের হ আমার রুম থেকে, মন মেজাজ ভালো নাই এমনিতেই। জয় বলল, তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কালটি মারছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। জয় বলল, তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, আমার মেয়ে যাবে না তোর সাথে। আমি সেই বাড়িতে আবার কিভাবে যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো, আরও চিন্তা করবে, সামনে ইলেকশন, এখন আর ঝামেলা চাপায় কি করে তার উপর। জয় বলল, সাহেব জানে? তুলি বলল, হামজা ভাই? হ্যাঁ, অল্প জানে। জয় বলল, কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করল তুলি। আমি কি চাইব? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়ল তুলি। জয় বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, এই থাম, প্যান প্যান না করে ক, কাহিনী কি? সকাল সকাল তোর কেউ কেউ শুনতে আসি নাই ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরে বিভিন্ন স্থানে কালশিটের দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বিচ্ছে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছে না ও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম স্বরে আদুরে কণ্ঠে বোঝাবে না, তবুও সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। জয় বলল, সীমান্তর নাম্বারটা দে। তুলি বলল, না দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা আর কাঁদছি না। জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চড় মারতে দ্বিধাবোধ করবে না জয়। এই সভ্যতা বা আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজেই। তুলি নম্বর বলল। জয় ফোনে নাম্বারটা তুলল, উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। তুলি বলল, আমার এখন খিদে পাইনি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কাউকে ডাকতে আসবো না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালো আছি বাপ। তোমার আব্বাই কইছিল একখানা বিধবা ভাতার কাট কইরা দিব, সব গোলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকেই। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও হয়তো আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে দুটো ছেলে হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসল, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটে গেলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। আগে আমার এলাকার মানুষ, আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি, এইসব শীত এসে গেছে অলরেডি, এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতেই জন্মেছিস তুই এই জন্মটা, তুই বড় হবি না এই জীবনে? জয় বলল, চান্স নাই ব্রো, কথা না বলে পিছনে যাও তো, রোদে গা পুড়ছে আমার। গাড়ি চলছে মেন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোর গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর মুখে বলল, কার জানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে, একটু মলম লাগানো দরকার, তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়, এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়, অসম্ভব, ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল পাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়, হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করল, মায়ের খাবি বলি, সবসময় মাথা ঠান্ডা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না।
সাথে আমি তো রোজই ডুবছি। জয় দাঁত খিচে বলল, আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? হামজা চট করে হেসে ফেলল, আমি তো পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়, চোখ বুজে জিজ্ঞেস করল, গন্তব্য কোথায় সাহেব? মেয়রের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মাড়ির দাঁতের আগায় হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে, আমার একটা ব্যবস্থা করছো না? কবির জিহ্বা কামড়ালো। লজ্জাশরম কোন হকারের কাছে বেঁচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? ওহো, লাইফটাকে এখনো চেস করার আছে, এত সকালে বলি হওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয়? আমার বিশ্বাস হচ্ছে না। কবির হো হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিজের ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, ওসব গুজব। আমি একজন ভালো ছেলে ভাই, তোর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করেই গাড়ির কাঁচ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড় মারল জয়ের কাঁধে। মরার আরও বহুত প্ল্যান আছে, এভাবে মরলে পাপ বেশি হবে। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তোর দিকে নজর গেল তোমার? হামজা বলল, তুই আগে জানালার কাছ নামা, শ্বাস আটকে মরে যাব, ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমার, এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশের জানালা খোলো, কবিরকে বলল। এসি অফ কর। কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মোহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। অবরুদ্ধ নিশীথ, তেজস্মী মর্তুজা। শীত ভালোই পড়ে গেল হবু মেয়র সাহেব, কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে আপনি কি আমাকে অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা জানাচ্ছেন? আসলে বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সারার কাজ শুরু হয়ে গেছে, শুভকামনা আপনার জন্য। দুহাত মেলল দুজনে। হামজা হাতটা জড়িয়ে বুকে রাখল হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকেরা এত জোরালো সন্দেহ করছে কেন আপনাদের ওপর? এই ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে বলছেন জানি না। লোকেরা কতটা সন্দেহ করছে আমাদের ওপর তা আসলে মেপে দেখার সময় পায়নি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোকজন টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন তো নই। মূলত যেই জমিজমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সবশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এভাবে নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে, মুস্তাকিন বলল। কিন্তু এখন একটা বড় কাজে হাত দিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আঁটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সব গুণই আছে তার মাঝে। হামজা তার কথার মার প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ আটকে রাখা ঠিক হবে না, সাথে আমার নিজেরই গা জ্বলে যাচ্ছে। দ্রুত কথা সেরে নিই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব। এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখছে না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেল। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? হামজা বলল, মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনের ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে।
মুস্তাকিন আবার বলল, আচ্ছা পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না, অনেক তথ্যের প্রয়োজন, মাঝে এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন সময় করে, চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে মুস্তাকিন বলল, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল। আমাদের আগেই আপনি দেখছি শিওর যে ওই দিনের কাজটা মেয়র করেছে? খাড়া দুপুর, বাংলায় অগ্রহণ মাস চলছে, ঠান্ডা গরমে কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোনটা না ঘন্টা, বালটা সারাদিন খালি বাজতে থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগে পরেই আছে। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারে মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই, ওরা এসেছে ভর দুপুরে, অসময়ে যাকে বলে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারেন না তা মারাতে হবে কেন? ভদ্রবাংলার পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারব, 2 দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। জয় বলল, ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমে যাবে। হামজা বলল, তুই একাই 1000 ভোট মারবি? জয় বলল, আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না, এত ছোট বয়সে এতগুলো বাচ্চা জন্মাইছি, আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো, হ্যাঁ জানতামই না, আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয় ছিল না, এই সুখ আমি কেমনে সইব? ঝন্টু সাহেব নিচে নামলেন। মেয়র হিসেবে জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা, দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন আগে। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের, খেলে তো ভালোই, এরকম আন্তরিকভাবে খেতে চাই কয়জন? জয় বলল, আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়ে যাব, এখন চা কফি মার্কা সস্তা খাবার আনুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র প্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবার ভোট পাবে না? হামজা হাসল, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে যেতেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? হামজা হেসে বলল, অনুরোধ করছি কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতার ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকেও কেন আরও 10 বছর সময় নিলেও তার একাংশও নিজের করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করতে চাও? হামজা বলল, না কাকা, তাহলে সেই জিতকে জিত বলা চলবে না, আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললে আর আমি বসে গেলাম? ভয় পেয়েছি খুব তোমাকে জামাই আব্বা? নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি, ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন, বুঝলে আপনা আপনি থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়েছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, কি এমন বোঝার আছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না, ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটাইনি, এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেই দিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমন ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? 1000 কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচনই করতে দেব না, ব্যাস, এজন্যই আপনি বসে যাবেন, এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ?
হামজা চুপচাপ কিছু মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যাঁ, 1000 বছরের পুরনো টেকনিক। এজন্যই আমি বলি, রাজনীতি তরুণদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচালো চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা কণ্ঠে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা নয় আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াচ্ছ। বেড়াও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না। পুরুষ মানুষ, করতেই পারে। কিন্তু আমার ডাক পড়ল 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। এই পর্যায়ে মেয়র সাহেব ক্ষুব্ধ হয়ে উঠলেন, আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছ কেন 2 ভাই? আমি তোমাদের জান হজম না করেই ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে? বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যেই চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায় বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে। মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ, পরে বলল, জয় এসব করেছে, তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছ ছেলে? দেখো কাণ্ড। হামজা হাসল। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, আমি তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমার তাই জানার কথা, কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরাও করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতা হামজা, কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না? ভিত্তি দেই তোমাকে। ধরো যেই ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছ। 2টো নিশানা, একটা তীর। হতে পারে নাকি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ, এটাই তো বলতে এসেছ। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পোড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাব্বাটাই জন্মের ভাষা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছো বাড়ির 2টো ছেলে। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানি বায়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি কাকা, জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলেও সংসদে একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোরোভার এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আমার জোর। হতে পারে সেই জোরের জোরে শুধু আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে, প্রতীক বের হওয়ার পর আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে দিয়ে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম বা প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার ওপর। ঝন্টু সাহেব বললেন, ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল। একটু বেশিই ভার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ইটবালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ থুকু চাচির নামে নাকি মেয়ের? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাপির সাথে তোলা একটা ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকের দৃশ্যকে শ্যুট করার কোনো ভিডিও ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যেই ট্রাকটা এতক্ষণ এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বড় করে রং দিয়ে লেখা জিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেই দিন যখন কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন।
খুব খাঁটি রাজনীতিবিদ। বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুর বাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি, মধুর হাঁড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলে পেট ফুলবে। তোমাদেরই তো দিন। আমরা আবার সিঙ্গেল মানুষ, না আছে বউ, না আছে শ্বশুর বাড়ি। হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার এই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথাই না হোক বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই গায়ে ডিউমেও কিছু মাখো না। ছি, কি গন্ধ। ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার ওপরেই। জয় জোরে দৌড়াচ্ছে, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমি এখন আর পারবো না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব, রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। হামজা চিৎকার করে বলল, ভালো হ। জয় বলল, আলগা জ্ঞান দিতে আসবেন না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছে। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো, আব্বু তুমি আম্মুর পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আসার ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এটা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইল না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধুই হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে। সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চিন্তাধারীদের নিকট চিরদিনই পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নিকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিকার সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপুকে কোত্থেকে তুলে এনেছো আব্বু? সারাদিন খালি ম্যামা করে চিৎকার করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই, তবুও ক্যাঁ ক্যাঁ করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপু ভাল লাগে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোলুটি খেত রাস্তার মাঝে। সেই সব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরোনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে কেন এত মায়া? তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে যায় কেন? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। অপর প্রান্তে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপুর বাড়ি দাদার বাড়ির পাশেই। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এই জন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরের খাবার খেল 3 জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর কবে হলো? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই, আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিছে। পুকুরটায় মাছ চাষ করে খায়, আমার কোনো অধিকার নাই সেখানে। আমি নিজেই মরতেছি এই দুঃখে। তোরে আর কি কই, মেজ ভাইয়ের ইমান ধর্ম নাই।
অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসল আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল আর আসেনি, তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছে। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে। আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় আর পুরুষ মানুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়েকে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বলল না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিযুক্ত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্র অনুসারে আপনিও দিনাজপুরে থাকেন না। ওখানে আপনার পুকুর হিসেবে যে জায়গা পড়ে আছে, ওটাও আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনি ওই জায়গা আব্বুর নামে এবং আব্বু এই জায়গা আপনার নামে রেজিস্ট্রি করার দুটো দলিল দুজনে সই করবেন, এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থম মেরে গেল। খেপে উঠলেন আফজাল সাহেব। চড়াই দাঁত ফেলা দিমু, বেয়াদব মেয়ে লোক। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ? এক ঘরে করতো সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল। জি জি, কেন নয়, এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিসে আপনার হয়ে গেল। এত চমৎকার বিচার যেই এলাকায় হয়, সেই এলাকায় পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। এত নিচে নামতে আমি পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তুর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকম বাহানা করলেন, এটা ওটা ভুল তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন। কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকিল বানালেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, ভালো কথা কইতে পারে দেখছি। মাইয়াডারে পড়াইও বহুত দূর যাইবে। আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সে আশায় আছে। শেষ অবধি মুখে মুখে একটাই ফয়সালা হয়ে এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গেছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়ালঘর ইটপাথরের গড়া নয়, সুতরাং যথাসম্ভব ভেঙে জলদি ঝামেলা মিটাতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়ার চাচার বাড়ির লোকজন আসছে। মার্জিয়া রান্না করছে যত্ন করে। রাবেয়াও টুকটাক উৎসাহিত। অন্তুকে বুঝিয়েছেন, দেখতে এলেই তো বিয়ে হয় না। এছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজারে গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলে কুনোয় ঠেকিয়ে বইয়ে নজর বোলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, শেষ কথা। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবে না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছে। বারান্দায় কিছু টব রাখা, অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করল। পরনে কালো সালোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুন করে। অন্তু থমকালো। সে এমন যুবতীসুলভ আচরণ করে না সচরাচর। মুচকি হাসল। ফর্সা দেহে কালো পরিচ্ছদ, দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্যরশ্মির প্রতিসরণ ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করল। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। 3টে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি। ছিপছিপে লম্বা দেহটাতে লুঙ্গি বেশ মানায় তার সাথে। হাসি মুখে সালাম দিল সুন্দর করে। আসসালামু আলাইকুম চাচিমা, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছনে দাঁড়িয়ে হাসলেন।
ওহো, জয় বাবা, আয় বাবা ভেতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চেনব না? রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাস্তা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা তো খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকিতুকি করল কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি তোরা? আলাদা করে বসার দাওয়াত দেব? বস। অন্তুর রুম থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্তুর ধারণা মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখ ঢাকলো আলতো করে। বসার রুমে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। সামান্য ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। থমকানো হাতের শিথিলতায় মুখের আবরণটা সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চোখ সরালো না, বেহায়ের মতো গিলল অন্তুর সুরতটুকু। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বীকে দেখেনি। তার দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে বাঁকা হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে অঘটন ঘটল। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্তু। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। আপনি আপনি এখানে কেন এসেছেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপর পা তুলে বসল। সোফার উপরিভাগে এক হাত ছড়িয়ে বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল। বাড়িতে অতিথি এলে এভাবেই ট্রিট করো আরমিন? নট গুড। ছ্যা, অন্তু বলল। অতিথিভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। জয় বলল, আমারে অতিথি হিসেবে একটু বেশিই পছন্দ হইবার কথা। আফটারঅল আমি। অন্তু মুখের কাঠামো শক্ত করল। রাবেয়া এলেন। তার মুখেই স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হল। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এইসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কি আয়োজনে লেগেছেন? রাবেয়া বেগম বললেন, ছেলে বেশি কথা বলো। স্বর নরম করে বললেন, খাবাব, ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হল। তার মাটা ভীষণ সরল, যে কোনো যুবক যুবতীকে খাতির করেন। মহানবী যুবকদের ভালোবাসতেন, তাই। জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবিয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হাসল। রাবেয়াকে জিজ্ঞেস করল, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গম গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন, বাপ, আমার ছেলের শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তুরে দেখতে আইতেছে। জয় ভ্রু উঁচিয়ে হাসল। আচ্ছা। অন্তু মায়ের ওপর বিরক্তিতে দাঁতে দাঁত খিঁচল, কিন্তু ভেতরে গেল না। কি উদ্দেশ্যে জয় আমির এসেছে তা অনিশ্চিত। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আইছিলি বাপ? জয় হাসল। আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমন বলতেছো কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি, এরা তো শোনার ছেলে, দাঁড়াও। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাক খ্যাক করে উঠল জয়। আম্মাজান তো ভালোই, তুমি এরকম খিটখিটে কেন? অন্তু ঝাঁঝিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আমার আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। জয় বলল, তোমারে দেখতে আইছিলাম, তুমি যা খ্যাচড়া। অন্তু বলল, ধন্য করলেন। জয় ঢকঢক করে এক গ্লাস পানি খেল। অন্তু বেশ শান্ত স্বরে বলল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করল না? কি কাজে লাগে ওই শয়তানের ঘাঁটি? জয় হাসল। বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানবো বলে মনে হয় না। থাপড়ে 4টা দাঁত উপড়ে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না এমন না। জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। এরা জঙ্গলি। জয় মুখ ভ্যাংচায়। আজ নাকি বলি দেওয়া হবে তোমার? কোন মনসুর আসতেছে দেখতে? নজর ঘুরিয়ে পুরো আপাদমস্তক ওপর নিচ করে দেখল অন্তুকে। ভালোই লাগছে তার। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আল্লাপাক কবে পিছু ছাড়াবেন এই শয়তান থেকে? রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। হাতে তার জড়ানো মোড়ানো 200 টাকার নোট। জয় কবিরকে ইশারা দিয়ে নিতে বলল। রাবেয়া বললেন, এতে চলবে? টাকা জয় দেখেইনি। তার নজর ছিল অন্তুর শরীরে। দ্রুত মাথা হেলিয়ে বলল, চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে চাচিমা, না চললে ধাক্কা মারব। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? শরীর টরিল ভালো? আমজাদ সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর হাসলেন। ভালোই, কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু নয়। কবে এসেছো ঢাকা থেকে? কয়দিন হলো?
আপনি নাকি রিটায়ার করেছেন? করতে তো সকলেরই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মারা সবাই ভালো আছে তো জয়? জয় একটু বিপাকে পড়ল যেন এবার, ঠোঁট কামড়ালো। ওপরে ভালোই আছে মনে হয়, মরার পর আর দুঃখ কিসের মানুষের? আটকে উঠলেন রাবেয়া। সে কি কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক জয়ের গম্ভীর মুখ দেখল। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের এমন নীরব অপারগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। মামার কাছে থাকি। আচ্ছা আজ আসি, আবার আসবো। রাবেয়া বলল, আবার আসবে, মাঝে মধ্যেই আসবে কিন্তু। জয় বলেই ফেলল, আচ্ছা আম্মা, চাচি আম্মা। ভুলে বলল না ইচ্ছে করে, বোঝা গেল না। রাবেয়া বেগম বললেন, আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে ফিরে তাকালো অন্তুর দিকে। ঠোঁটের কোণে বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। বুকে অস্থিরতা, আতঙ্ক। জয় বেরোনোর সময় সেদিন পাড়ায় দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয়সহ কবির, লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হলো। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গিয়ে গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগালো। বাইরে রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো এইদিকে আগে আসা হয় নাই। জয় বলল, তাতে কি? কবির বলল, গতকালের পিকনিক আজ আছে, সেই জন্যই টাকা নিলেন। জয় বিরক্ত হলো। তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস নাকি বেশি খাচ্ছিস? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির গোমরা মুখে বলল, কি করবো এই টাকার? জয় হাসল। কত দিয়েছে? কবির বলল, 200। জয় বলল, যা, আর কিছু লাগিয়ে 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হ্যাজেস নিয়ে আয়। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তার জালি টানানো, লাইট লাগানো হয়েছে, কোট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শার্টল ক্রক টুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং। দোতলার ওপরে পেছনের দিকে মাঠের ওপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো। 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে ওপরে উঠেছে গিটার কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকলো। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকল। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে কোনো সমস্যা নাই। এটাই সমস্যা, একটাই সমস্যা। এই সমস্যাটাই একটা সমস্যা না ভাই? হামজা গম্ভীর মুখে বলল, সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেট জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? জয় বলল, না, নতুন কিছু। তাকায় হামজা। জয় স্বগুক্তি করে, চেহারা দেখেছি আজর ভাই। হামজা বলে, তাতে কি? জয় বলে, মেলা সুন্দরী আছে, মানে বহুত তো দেখছি, এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কারাক টাইপের সুন্দরী বলে। কি চোখ, নাক, ঠোঁট মাইরি, তাক লাগাইয়া গেছিল আমার, সিরিয়াসলি। হামজা হেসে ফেলল। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর। জয় বলল, হ, আগে বহুত মাইয়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে ওর চোখ দেখছি, কিন্তু সেইভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছ্যাঃ, এমনি যে ভাব, আবার যদি এমন ঠুইকা খাই তাহলে তো। কথার মাঝেই হামজা বলে উঠল, অবশেষে বিশাল ঝামেলায় পড়েছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সাথে হামজাও চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে 4খানা বাজাই। কথা শেষ করে ঢোক গিলল, যেন কথা ফুরায়নি, তবুও থামল জয়। হামজা হাসল। এরপর? জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকেই শান্তি লাগতেছে না, বুকে বড় জ্বালা। আকাশের দিকে তাকাইয়া আসি, মাঝে মাঝেই ফর্সা মুখটা ভাইসা উঠতেছে, যেমন আগে সিনেমায় দেখতাম চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ, অমনে। হামজা বলল, দেখতে খুব ভালো? জয় বলল, না, মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, আমার গায়ের রঙের সাথে মিলবে না, হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবে দেখতে তো।
কালা জামার ভিতর দিয়া হাতটাও সেই ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনেও নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি, গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ ভাঙাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। খপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? জয় বলল, ভাই জ্বালানোর জন্য হইলেও লাগবে। আমার তো এইটুকুই সহ্য হইতেছে না, আমি ছাড়া কি ওরে দেখবে? আজ নাকি কোন ছেলে দেখতে আসছিল ওরে, ওই ব্যাটারে তো পন্দাতে মন চাইতেছে। এই কবির আর লিমনও দেখছে। এই তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারোস না? পুরুষ মানুষের মূল গুণ হইল চোখের পর্দা করা, কিলবিল করে না। কবির জিজ্ঞেস করল ইতস্তত করে, ভাই আপনি কি মায়াডার প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। হ, অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে ওই চেংড়িরে কোরবান করতেও রাজি আছি রে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয়ামির কোথাও কখনো কমিটেড হতে পারে না। ওইসব ভুদাইয়াদের কাজকাম। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু ওইসব কাব্যিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লোকই কারবার। খোলা ছাদ থেকে নেমে গেল গিটারটা কাঁধে করে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের, কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো। গা ঘেমে প্যাকপ্যাকে হয়ে উঠল। চিৎকার করল মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের ওপর, গানের সাউন্ড বাড়া, ভাত খাও নাই দুপুরে? এনার্জি ড্রিঙ্ক এনে দিই একখানা। ধুমধারাক্কা গান বাজছে। জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁতে দাঁত খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা খুব ঝাড়ছে ওই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের ওপর শুয়ে পড়ল। এই পথ আগের মতনই, ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে। তারপরেও কেন যেন এখানেই ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চায়। তার পরেরটুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবার ঝাঁঝালো সুর উঠছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নিঃস্বার্থ এক একটা জয়ের ওপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর, কেমন একটা গা ছমছমে। মাথায় কেঁপে ওঠে গলাটা যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবার গাইল, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতের মতো চেয়ে রইল জয়ের বোঝা দুটো চোখের পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ। অল্প একটু অভ্যাস আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাঁচিয়ে চেঁচিয়ে গাইল, খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়ারে, এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না। ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না, মন পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতটা হাতে নিয়ে মাংস নাড়া দিতে দিতে গলা ছাড়ল, তুই পাগল, তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল। দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোনটোন রেখে মাঠের ওপারেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলের ওপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব গাম্ভীর্য কোনোদিন টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক, ওই জয়ের সাধ্যে আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার। ভোটের হিড়িক বেড়েছে চারদিকে। শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্বধারণা কাটাই কাটাই মিলেছে। তার সন্দেহ মাফিক কারোর বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করল
রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে জিজ্ঞেস করতে, কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরি করতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্টে নেই যার দ্বারা অপরাধীদের শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে কিভাবে মারা হয়েছে, তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার অ্যানাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরখায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভ্রুকুচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই। দুপুর 2টোর মতো বাজে, শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্তত ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাস ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করল, ম্যাডাম কোনো প্রয়োজনে এসেছেন, কিছু বলতে চান? মেয়েটা মাথা নাড়ল। মাহমুদ বলল, জি, কার সাথে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছুটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ভ্রু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসল বাইরের একটি ডেস্কে। চেয়ারে বসে টেবিলের উপর হাত রেখে 2 হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখল মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? কণ্ঠস্বর ভারী কৌতূহলী। আমি মেহজাবিন আরমিন অন্তু, দানিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি, কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? লোকে আরমিন অথবা অন্তু ডাকে, আমি কোন নামটা বেছে নেব? আপনার ইচ্ছে মতো। মুস্তাকিন এবার সোজা হয়ে বসে বলল, তো মিস আর মিসেস অন্তু, কি বলতে চান? মিস। মুস্তাকিন ঘাড় কাত করল। অন্তু বলল, আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল। মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো। আপনি কিছু জানেন? আই মিন, কি বলতে চান এই ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? মুস্তাকিন মাথা নাড়ল। দুঃখিত, আমজনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এত সব তথ্য দিতে পারবো না। তা দিতে পারেন না? তবে তা না জানলে আমি গতিবিধি বুঝব কিভাবে? জহুরি চোখে তাকালো মুস্তাকিন। আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন, খোলাসা করুন। বুঝতে পারছি না। অন্তু বলল, লাশ আসার পরে আখিদের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। অন্তু বলল, আমি ওখান থেকে আসছি। আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছেন না? রিপোর্ট কি বলছে? সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীনভাবে এইসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করল মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগতভাবেই বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? মুস্তাকিন ভ্রু কুচকে ফেলল। অন্তু বলল, আমার প্রথমে জয় এবং হামজার উপর সন্দেহ হয়েছিল। মুস্তাকিন বলল, আর এখন? এখন হচ্ছে না? হলে কেন হয়েছিল, আর না হলে কেন হচ্ছে না? অন্তু হাসল। ব্যাপারটা অতটাও সহজ সরল নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা। আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজ ভাই সোহান মারা গিয়েছে? মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু বলল, এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ওই বাড়ির লোকজন। তবে আমার মনে হলো সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এখানেও কোনো ব্যাপার আছে। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের উপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে। কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাতা গোটানো কোনোই অবধি। বিন্যস্ত পোশাক ও চেহারা। সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অন্তু চুপ রইল ক্ষণকাল। হঠাৎই বলল, আজ আমি চুপ থাকবো, তামাশা দেখব। আখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারেন্টি কার্ড কোথায় পাই বলুন তো? আর তাছাড়া, মুস্তাকিন সপ্রভিত হয়ে চাইল, ভ্রু উচালো। তাছাড়া? অন্তু বলল, তাছাড়া আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না। ধরুন ওদের হয়ে সে সকল জানোয়ারদের বিচার আমি চাই। চাপা তেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে। মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করল, তো আপনি কি চাইছেন? আমাদের সাহায্য করতে চান এই কেসে? অন্তু বলল, আমি সাধারণ মেয়ে, এতখানি ক্ষমতা আমার নেই। এরকম ভয়ঙ্কর একটা কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়, সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না। কিন্তু ওর সম্মানহানি,
এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফুলতির নিচে, এই অনুরোধটুকু করতে এসেছিলাম। মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুক্ষণ চুপ রইল। পিবিআইয়ের কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্যগতিবিধিতে আঙুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। মুস্তাকিন বলল, তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যার দ্বারা এই কেস এগোতে পারে। এরকম আর কিছুদিন না পেলেই কেস এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে। অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখল মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়ি। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খ্যাপা চোখে দেখল অন্তুকে। ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে। কাহিনী বুঝতে পারতেছিস না শালির? হামজা গম্ভীর স্বরে বলল, গরম রক্ত, প্রতিবাদ ভরা। হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছে। তুই নজরদারি করছিস কেন ওর ওপর? তাচ্ছিলের হাসি হাসল জয়। তোমার সৎ নেতাগিরি আর নীতি পেছনের পকেটে রাখো। ওর সন্দেহ তোমার আর আমার ওপর। এবারেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে। অথচ হামজার নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুচকে তাকালো। আমার তোর ওপর কেন? আমি তুই ওর কি করেছি? জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল, চলো জিজ্ঞেস করে আসি। গাড়ি এসে থামল এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝহারের লোকদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝহারের ছেলেদের অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায়। আমজনতার ভিড়ে রিস্ক থাকে এসব মামলায়। দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতেই লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনো বেহুশ লতিফ। লতিফের কোমরের ওপরে পেটের বাঁ পাশে ছুরির আঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়ে। রাস্তার পাশে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য। মারামারির সূত্রপাত ঘটেছিল সকালের দিকে। মাঝহারের ছেলেরা ক্লাব ঘরে ইটপাটকেল ছোড়াছুড়ির মাধ্যমে ঘটনার শুরু। জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে। সপ্তাহখানেকের মধ্যেই 2 দিনের জন্য ঢাকা যাবে সে। ক্লাবে সে ছিল না তখন। হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল। কিন্তু ইটপাটকেল ছুঁড়ে মাঝহারের ছেলেরা থেমে যায়নি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সঙ্গে এই অঘটন ঘটে যাওয়ার পর জয় বিকেলে লেখাপড়া ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো 2 দলের। লাঠি, সোটা, ককটেল সাথে ছুরিয়ে ছিল ছেলেদের হাতে। জয় 2টো ছেলেকে বেদম পিটিয়েছে। সেই সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের। এটা তার অপারগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায়। সে একনিষ্ঠ চিত্তে শুধু 2টো ছেলেকেই মেরেছে। তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই। মাঝহার নিজে উপস্থিত ছিল না। সকালে জয়কে না ডেকেই হামজা পৌঁছে গিয়েছিল পুলিশের ডেরায়। দিনাজপুরের নামকরা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন, দুজনের সাথেই ভালো মিল মাঝহারের। সাথে 2টোকে মহাজনও বলা চলে। কড়া সুদের টাকা ধার দেয় মানুষকে। পরে তার বদলে জমি, ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ার বহুত নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝহারকে। জয় সেখান থেকে নিয়ে এসেছে হামজাকে। এখন অবধি জিজ্ঞেস করেনি মাঝহারের কী অবস্থা, কিভাবে মেরেছে, কি হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষেপতে দেখেনি ছেলেরা। কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে। লতিফের বাচ্চা 2টোর শুকনো মুখ দেখেছে। লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই অসময়ে হাসপাতালের নার্সের সংখ্যা খুব কম চারদিকে। ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল। অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তেই। দাঁত খিচে উঠল। ওঠ তাড়াতাড়ি, ওঠ। তোর পাশে যে মগা দাঁড়িয়ে আছে ওরে বল, ক্যানোলা ঢুকাই এদিকে এই লোকের। তুই আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে, শুনতেছিস না কথা? চেঁচিয়ে উঠল শেষের দিকে। নার্সটা কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত। কোনো মেয়ের সাথে এমন ব্যবহার করার ফলে নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে। আসলেই অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশে কালশিটার দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়। নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল। ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা। নার্স ভয়ার্ত গলায় বলল,
কিছু ওষুধ আনতে হবে। জয় তাড়া দিলেন। হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল, এখনই আবার সিস্টার বলছে। একটা কাগজের নাম লিখে দিল। জয় কারো হাতে দিল না কাগজখানা, নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপালে ব্যান্ডেজ, কোমরে ঘা। সে ছুটল ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না, পুরো পৃথিবীর জন্য জয় আমির একজন জঘন্য নাম। সেও মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করল। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। রাতের দিকে সার্জারি করা হয়েছিল লতিফের, এখনো সেন্স ফেরেনি। চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলেছে হামজা। সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক। সেদিন নিষেধ করে আসার পরও হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা, তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাঝার ভালো ঘা খেয়েছে। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা। নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার লেখাপড়ায় গাফলতি চলবে না এখন। ঘরে ঢুকতেই চেঁচিয়ে ডাকলো মামিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে এলো। কি হয়েছে জয় ভাইয়া? খালামণি অসুস্থ, ব্যথা বেড়েছে, কিছু দরকার? জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, 1 কাপ গরম কফি বানিয়ে দে তো, আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড়ু দে, পায়ে নোংরা বাজছে। তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায়। চারিদিকে ছোট ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল। জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে। মামা বারান্দার পাশে চেয়ারে বসা। মুখ বাঁকালো জয়। ওখানে বসে কি নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে চাইছো? বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না? পরে তো খ্যাক খ্যাক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটুও ভাল লাগে না। মামা দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে তাহলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি? ব্যথা এখন, সার্জারি করবে মাস কয়েক পরে, এটা কোন চিকিৎসার মধ্যে পড়ে? তুলি জবাব দিল, তুই চুপ থাক, না বুঝে চেঁচাবি না। সবকিছুই তো আর তোর মুখে বকার মতো সহজ না। আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করবে ডাক্তাররা। তোর মতো পদার্থবিজ্ঞান নিয়ে অপদার্থ হয়নি তারা। ডাক্তার ওরা ভালো বোঝে। জয় দাঁত খিচে বকতে গিয়েও আবার চুপ করল। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকাই ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো। বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালই গিয়ে কোয়েলকে আনতে হবে। ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করত, আমিও ব্যান্ডেজ লাগাবো, তারপর দুজন চকলেট কিনতে যাব, ম্যাচিং ম্যাচিং হবে তোমার আর আমার ব্যান্ডেজ। শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কোমরের ক্ষততে টান ধরেছে। পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে। এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনে জঙ্গল চলে গেছে। বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে, সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে। তরু কফি রেখে চলে যাওয়ার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যেত। জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো। কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে। তরু খাবার আনলো। জয় তখনও বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়েই রইল। জয় জিজ্ঞেস করল, দাঁড়িয়ে আছিস কেন? চিকন মিষ্টি স্বর তরুর, আপনি নিজে খেতে পারবেন, আমি খাইয়ে দেব? অবাক হলো না জয়। সে জানত এমন কিছুই বলবে তরু। চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড, এরপর মাথা নেড়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসল তরু। খাবার চিবোতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসল জয়। আমি খারাপ, লোক নাম শুনলেই নাক ছিটকায়, তুই বিশেষ এই যত্ন কেন করিস? তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল। একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আস্তে করে বলল, হা করুন। জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসল। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর। চোখের কোণে জলের ছিটা জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই, এজন্য আমিও পাপকেই ভালোবাসি। অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, যদি কেউ তার শাস্তি কোনোদিন দেয় আমায়, তাহলে তা হবে আমার জন্য জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই।
যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্যই আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে আমায় ভালোবাসিস, তুইও সমান পাপী। কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না, তা জানি আমি। যে কোনোদিন আমায় ভালোবাসবে বা বেসেছে, আমি জেনে নিই তার ভেতরে আমার মতোই পাপ আছে, নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে। সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধ খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল। শুইয়ে দিয়ে কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসল। গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল, চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুজে চুপচাপ সেই সব সেবা নিচ্ছে। এক দৃষ্টিতে তরু চেয়ে রয় জয়ের মুখের দিকে। খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করেছে। বহুদিন এভাবে পাশেই সে শুয়ে পড়েছে জয়ের, অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। এই তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায়নি তার শরীরে, সেখানে প্রেম জাগার নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে, সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অকাজ করে বসল, গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে। ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে যদি আমায় পাপী হতে হয়, তো পাপই ঠিক। আমি সেই পাপই করেছি, প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠা নারী হয়েছি। তবুও আমি আপনাকেই ভালোবেসেছি জয় আমির। একথা অনস্বীকার্য, এক কথা চিরধার্য। জয়ের ঠোঁটের কোণ প্রসারিত হয়ে উঠল। অবচেতন কানেই কথাগুলো শুনে ফেলল জয়। তরু আর বসল না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে। সকাল 9টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক না কেন। অল টাইম চিল, এটা তারই স্লোগান। ভেসে আসছে টুংটান গিটারের সুর আর আধা ভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার। রাস্তারা ফেরোয়ার হারিয়েছে আজ, চাওয়াদের শেষ নেই। জানি তবু পারি কই, চড়ে বসি বারবার স্বপ্নের জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার চোখ মুখ কুচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই, রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকল, জয়, জয়, এদিকে আয় জয়। জয় আওয়াজ দিল, জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যাড় ঘ্যাড় করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার অপর পাশে। হামজা জিজ্ঞেস করল, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যাড় ঘ্যাড় লাগছে? জয় বলল, এত ভালোও লাগছে না শুনতে, ওই ধরো। জয়কে কথা শেষ করতে না দিয়েই কুশন তুলে মুখের ওপর ছুঁড়ে মারল হামজা। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয় আর বলল, বললে চাকরি থাকবে না। হামজা বলল, চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা ছেড়ে কাঁদতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করে দেব তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের ঘুণধরা ভাঙড়ি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। হামজা বলল, বিশাল কামাই করেছিস থেকে, যা ভাগ। জয় বলল, ও তুমি বুঝবা না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেওয়া রাজহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস, তার আগে ওখান থেকে আমার তোয়ালে দে। জয় চোখ ছোট করে তাকায়, কেন তুমি উঠতে পারতেছো না? পরনে কোনো জাঙ্গিয়া টাঙ্গিয়া নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিঁচল। এদিকে আয় বদমাস কোথাকার, তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত, মানে জাঙ্গিয়া নিয়ে টানাটানি করতে বাদলো না তোমার? আমি ভার্জিন একটা সহজ সরল নিরীহ ছেলে ভাই, সব রেখে সোজা জাঙ্গিয়াই হামলা, নাউজুবিল্লাহ। এই মুখ আর সমাজে দেখানোর সুযোগ রাখলে না আমার। হেসে ফেলল হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ি করে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তরু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা। তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তরু। রিমি এলো, মুখ ভার। এসেই বিছানা গোটাতে শুরু করেছে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল রিমিকে, কাঁধের উপর থুতনি দিয়ে ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার ব্রত রেখেছেন নাকি?
রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরো শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকল রিমির পিঠে। দমল না রিমি, মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির 2 হাত মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দেহি শরীরের তুলনায় নেহাত ছোটখাটো অভিমানিনী মেয়েটা। হামজা কপট চিবিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকায় রিমি। জবাবদিহিতা চাওয়ার মতো শক্ত মুখ করে বলে, মাজহার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে? এইসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? ছ্যা, আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরল হামজা। রিমি বলল, আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার মনে হয়? হামজা আমার চাচাতো ভাই। হুট করে হামজা শক্ত হলো যেন, ঘাড় কাত করল। আর আমি? আর আপনি কি? অমানুষ স্বামী আমার, তাই তো। মাজহার ভাইকে ওইভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? হামজা বলল, আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? রিমি বলল, আপনার ক্ষত? সেটা মাজহারকে মারতে না গেলে হতোই না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগে মেরেছে, নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল। চোখ লাল হয়ে উঠেছে তার। ওইভাবেই চিবিয়ে বলল, মাজহার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। রিমি বলল, একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? হামজা চিবিয়ে বলে উঠল, জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলব। রিমি বলল, বাহ বাহ, জয়ের সামনে সবাই পর। আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না। আমাকেও চিনতে পারছেন না? জয় আপনার এতই আপন? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাজহারের হয়ে উকালতি করতে দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে আমার উপর রাগ থাকলে। কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলব। রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেলল। গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই? আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া? তাতেও সমস্যা নেই আপনার? শুধু জয়ের কিছু হলেই আপনার বুকে ব্যথা লাগে? হামজা একটু নরম হলো। অবুজের মতো কথা বলো না তো রিমি। রিমি বলল, অবুজের মতো তো এতদিন ছিলাম, আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন, অথবা উদ্বাস্তু হয়ে রয়ে গেছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমায় রাগিও না রিমি, চেননি আমায়? একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা স্থান থাকে। জয়ের জন্যও তেমন আলাদা একটা বিশেষ স্থান রয়েছে আমার ভেতরে। তার মানে এই নয় আমি তোমাকে ভালোবাসি না। ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম। ভুলে বসেছ সব? এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছ। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরের ব্যথা নিয়ে ওইভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছি জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনের বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। রিমি বলল, বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। হামজা বলল, না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিন ও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। রিমি বলল, কেন? সে কি এমন মহান লোক? হামজা বলল, কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও। এখনো দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, যখন নেতা হয়ে উঠিনি আমি, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল। তখন আমি ছাত্র নেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে গুলি খাওয়া আজ আমায় বাঁচিয়ে না রাখলে আমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগেই আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুফাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না। আমি চাই না এই নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধুই জয়।
ও আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আজ তা ভুল লাগছে। মাঝহার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তোমার স্বামী বা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্ককে জবাই করে সামনে এগোতে হয় এক পা করে। তাই করে এগিয়েছি। তুমি জানো না সেসব? রিমি বলল, তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলল হামজা। খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথের বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরুখা কণ্ঠে রিমি বলল, তার চেয়েও খারাপভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। হামজা বলল, কেন? রিমি বলল, ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতেও দ্বিধা করেননি। আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী, বিশেষ করে তোমার গায়ে হাত উঠাবো। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমান জড়ানো কণ্ঠে রিমি বলল, তাই হোক, তবে এই ভুল নিয়েই আমি বাঁচতে চাই। হামজা বলল, এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। হামজা আজ বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে 2 বার দেখে গেছে। ওষুধ দিয়ে গেছে সকালে। ছাদের 2টো বিভাজন। ছোট এক টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে। বাকি ছাদটা জয়ের চিলে কোঠা, ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙা রোদে বসে আছে। তরু বলল, গোসল করবেন না? পানি ভরেছি। পরে করব, থাক। পা মেলে বসে বইয়ে চোখ বুলালো। গিটারটা তুলে গান গাইল। কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তরু এসে জিজ্ঞেস করল, শরীর খারাপ লাগছে? জয় বলল, না, 19 শতকের মেয়ে লোকদের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি। শরীর আর মন কি আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? তুই যা তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই। যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে 2 দিন বাদে। আগের 2 দিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। অন্তু? পিছন ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের ওপর সাদা রঙের বিশাল এক শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার, সাধারণত লুঙ্গি পরে। তাছাড়া কড়া রোদ বেরিয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। ঘৃণায় চোখ নত করল অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কি রেখেছিল? অন্তু বলল, আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। জয় রেগে বলল, তুমি কিন্তু চটকানা খাবা। থাপড়ে তোমার মুখের নকশা বদলে দিই। তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছে, এখন আমি যাই। জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। বলে উঠল, তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পাই নাই? অন্তু, আরমিন, কি সব বেওড়া নামের বাহার। অন্তু নাক কুচকে তাকালো। বেওড়া কি? তখন গিয়ে তো শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয়? কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ালো। আছে তো সুইট হার্ট, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? জয় পেছনের দলের উদ্দেশ্যে মুখ বাঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝায় একে আমার সাথে তেজ না দেখাতে। আমি ডিস্টার্ব হই খুব। অন্তু তাড়া দিল, জলদি বলুন, আমার কাজ আছে। জয় নাক টানলো আবারও। গলার স্বর বসে গেছে। শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। উফ রে, এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইটহার্ট। অন্তু অবাক হয়ে বলল, সুইটহার্ট? কাজ ঝাঁকালো জয়। ইয়াপ, সুইটহার্ট। আমার সাপেক্ষে তুমি একখানা সুইটহার্ট। আমি তো ভালো না, মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে। সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয়। অন্তু তাচ্ছিল্য হাসল আর বলল, সেই সূত্র অনুসারে আমি তো সকলেরই সুইটহার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর যার যার সুইটহার্ট। আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকবো।
নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ। বুঝে অন্তু চুপ রইল। চলো কোথাও বসি। অন্তু হাসল। আপনার মাথা নষ্ট সিনিয়র। ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়। ঠিক বলেছ সিস্টার, তা একটু একটু অবশ্যই। তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায়। অন্তু সুন্দর করে হাসল। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই। জয় মাড়ির দাঁতে জিহ্বা ঠেকিয়ে হাসল। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আরেকটু করি। অন্তু বলল, খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকালো। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক করার গুণ হারিয়ে গেছে। তোমার প্রেমে পড়ে? উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। ইচ্ছে করতেছে দাঁত চোপড়াই স্ট্রাকচার বদলে দিই। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তুর ঘৃণা উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করার জন্য এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির ওপর বসল জয়। বসার সময় চাদরটা উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল। পৈশাচিক এক আনন্দ হলো অন্তুর। আরমিন? হ্যাঁ বলেন। চলো বিয়ে শাদী করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়? অন্তু অতি ধৈর্যের সাথে হাসল। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? জয় বলল, ভাবনা বাস্তবায়িত না করলেও চলে, কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোন নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি? জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো তুমি অবশ্যই করেছিলে জীবনে। এজন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে তুমি আমাকে। মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে চড়ে উঠল এবার। কাশলো গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কিরে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার হাতে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না রে পাগলা। তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিজ্যত কিছু থাকবো? অন্তু জিজ্ঞেস করল, আপনার জরুরি কথাটা এখনো বললেন না। জয় বলল, আই লাভ ইউ, প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসল। এই জন্মে তো না। জয় বলল, পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? অন্তু বলল, জি একদম তাই, যেটার কোনো অস্তিত্ব নেই। জয় বলল, তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। অন্তু বলল, এত খারাপ দিন আমার জীবনে কোনোদিনই আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন। কড়া হয়ে উঠেছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো। তোমার জীবনে আমি এত ভালো দিন রাখবও না যে তুমি আমায় ভালো না বেশি পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এইটুকু দৃঢ়তা তো আমার এই আমির ওপর আমি রাখি যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব এই জগতে নেই যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকেও আমি চ্যালেঞ্জ করেছি এর প্রেক্ষিতে। মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো শক্ত করে শান্ত স্বরে জয় বলল, আরমিন, তোমার এসব কনফিডেন্স আবার আমায় সিরিয়াস না করে তোলে। দেখো। অটল হলো অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাই আমার জিদের আগুনে ক্যারোসিনের দ্রবণ ঢালছে। জয় বলল, খুব খারাপভাবে হারবে তুমি। অন্তু বলল, খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা আমি রাখিনি। জয় আর কথা বলল না। চমৎকার মুচকি হাসল।